নমস্কার। গল্পের আসরে অনন্যা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট ভৌতিক গল্প, ভরত ডাক্তারের ঘোড়া। কাছাকাছি ৮-১০খানা গ্রামের মধ্যে একজনই ডাক্তার, ভরত ডাক্তার। তার ওপর সবারই খুব বিশ্বাস। কয়েকজন কবিরাজ আছেন ঠিকই, কিন্তু কবিরাজ তো আর ডাক্তার নন। লোকের ধারণা ভরত ডাক্তার বিলিতি ওষুধ দেন, তাতেই সব রোগ সারে। তাছাড়া তিনি সুই দেন মাঝে মাঝে, অর্থাৎ ইঞ্জেকশন। তা তো কবিরাজ দিতে পারেন না। ভরত ডাক্তার বেশ ভালো ডাক্তার এবং ভালো মানুষও। দূর দূর গ্রামের লোক তাকে ডাকলেই তিনি চলে যান। গোলগাল ফর্সা চেহারা, একটু বেঁটে, মাথায় সুন্দর চকচকে টাক। তখনকার দিনে গ্রামে রাস্তাঘাট প্রায় কিছুই ছিল না। বর্ষার সময় লোকে যাতায়াত করত নৌকায়, আর গ্রীষ্মকালে জল শুকিয়ে গেলে হাঁটা ছাড়া উপায় নেই। সরু আলপথ কিংবা এবড়ো খেবড়ো মাঠের ওপর দিয়ে সাইকেল চালানোও খুব কষ্টকর। কিন্তু একজন ডাক্তার কি করে হেঁটে হেঁটে রুগী দেখতে যাবেন? তাহলে তো ২-৩ জায়গার বেশি যাওয়াই যায় না। অথচ শীত শেষ হতে না হতেই মানুষের খুব রোগভোগ শুরু হয়। তাই ভরত ডাক্তার রুগী দেখতে যান ঘোড়ায় চেপে। ভরা বর্ষার সময় নৌকা, অন্য সময় ঘোড়া। ডাক্তার ছোটোখাটো মানুষ বলে তার ঘোড়াটিও তেমন বড় নয়, কখনো খুব জোরে ছোটে না। ঘোড়ার একটা সুবিধা, সকাল দুপুর রাত যে কোনো সময় নিয়ে যাওয়া যায়। ঘোড়ারা সহজে ক্লান্ত হয় না, তাদের ঘুমও কম। পেট ব্যথা থেকে মাথা ব্যথা সব রকম চিকিৎসাই করতে হয় ভরত ডাক্তারকে। তাই এক একদিন রাত বিরেতেও তার ডাক পড়ে। রোগীর এখন তখন অবস্থা, ভরত ডাক্তার ইঞ্জেকশন দিলেই সে বেঁচে উঠবে। অনেকে মাঝরাতেও শুনতে পায় ঘোড়ার পায়ের কপ কপ শব্দ। তাতে বুঝে যায় ভরত ডাক্তার কোথাও কোনো রোগীকে বাঁচাতে যাচ্ছেন। ভরত ডাক্তারের ফি মাত্র ২ টাকা। কেউ কেউ তাও দিতে পারে না। কেউ কেউ কাঁচুমাচু মুখ করে মাথা চুলকে বলে, ডাক্তারবাবু, হাতে তো এখন পয়সা কড়ি নেই, পরে শোধ করে দেব, যদি দয়া করেন। ভরত ডাক্তার জানেন পরে আর কেউ শোধ করে না। তবু রাগারাগি করেন না তিনি। উদারভাবে বলেন, ঠিক আছে, তোকে পয়সা দিতে হবে না। আমার ঘোড়াটার জন্য ১ বস্তা ঘাস পাঠিয়ে দিস। কিংবা তোদের ঘরের মাচায় তো দেখলাম ২টো বেশ পুরুষ্টু লাউ ঝুলছে, তার একটা দে, অনেক দিন লাউয়ের শুক্তো খায়নি। ডাক্তারের এই উদারতার সুযোগ নিয়ে কারো কারো কাছে টাকা থাকলেও তা না দিয়ে কিছু জিনিস দিতে চায়। একটা লাউয়ের দাম মোটে ৪ আনা, আর ১ বস্তা ঘাস বড় জোর ৮ আনা। সব রোগী তো আর শেষ পর্যন্ত বাঁচে না। দুনিয়ার কোনো ডাক্তারই বাঁচাতে পারেন না সব মানুষকে। কোনো বাড়িতে রোগীর মৃত্যু হলে ভরত ডাক্তারের ফি তো নেনই না, বরং পকেট থেকে ২-৫ টাকা বের করে দিয়ে দেন শ্মশান খরচের জন্য। ডাক্তারের বাড়ির লোক অবশ্য এমন উদার নন। এত নামকরা ডাক্তার, কিন্তু টাকা পয়সা এত কম উপার্জন করেন বলে বকাবকি করে তার বউ। ২টো ছেলে আছে, মহাবিচ্ছু। রাত্রিরে বাবা বাড়ি ফিরলেই তারা পকেট হাতড়ে দেখে, তারপর ঠোঁট উল্টে বলে, মোটে এই।
ডাক্তারের ঘোড়াটির নাম ছোট্টু। তার দেখাশুনো করে বদন ভুঁইমালি। সে ছোট্টুকে ঘাস খাওয়ায়, ছোলা খাওয়ায়, দলাই মালাই করে, আর সপ্তাহে একদিন গায়ে জল ঢেলে স্নানও করিয়ে দেয়। অন্য কেউ ছোট্টুর গায়ে হাত বুলিয়ে আদর করতে এলে ছোট্টু তা মোটেই পছন্দ করে না। জোরে জোরে মাথা নাড়ে আর চিহি করে ওঠে। ঘোড়ার দেখাশুনো ছাড়াও এ বাড়ির আরও অনেক কাজ করতে হয় বদনকে। বদনের কাছে ডাক্তারবাবু যে স্বয়ং এক দেবতা। কোনোদিন তিনি বদনকে বকাবকি করেন না। মাস মাইনে ছাড়াও তিনি বদনকে 1-2 টাকা বকশিস দেন। বদনের বাবা সাধুচরণকে সাপে কামড়েছিল, তাকে পর্যন্ত সারিয়ে তুলেছিলেন ভরত ডাক্তার। তার ওষুধের এমন গুণ। এক ঝড়জলের রাতে ক্ষতবিক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন ভরত ডাক্তার। তার গায়ের জামা ছেঁড়া, মুখে ফালা ফালা দাগ, সেখান থেকে রক্ত পড়ছে, ফুলে গিয়েছে একটা চোখ, সোনালি ফ্রেমের চশমাটাও নেই। কি হয়েছে, কি হয়েছে? ডাক্তারবাবু একেবারে চুপ। বউ, ছেলে, মেয়ে কারুর প্রশ্নেরই তিনি জবাব দেন না। পোশাক বদল করে তিনি শুয়ে পড়লেন, কিছু খাবারও খেলেন না। এরপর 2 দিন ডাক্তারবাবু ওই একই রকম রইলেন, কোনো কথা বললেন না, রোগী দেখতেও বেরোলেন না। অবশ্য ঝড় বৃষ্টি চলছেই। পাড়া প্রতিবেশীরা দেখা করতে এলো অনেকেই। ডাক্তারবাবু কথা বলছেন না বলে কেউ কিছু জানতেও পারল না। তখন কেউ কেউ বলতে লাগলো, ডাক্তারবাবুকে ডাকাতে ধরেছিল নিশ্চয়ই। কয়েকজন বলল, যা, তা হতেই পারে না, এ তল্লাটে সবাই ডাক্তারবাবুকে ভালোবাসে, ডাক্তারও তাকে দেখলে প্রণাম করে। কত দিন তিনি কত রাতে বাড়ি ফিরেছেন, কখনো কিছু হয়নি। আর কজন বলল, তাহলে নিশ্চয়ই ভূতে ধরেছিল। ডাক্তারবাবু চিকিৎসা করলেও তো কেউ কেউ ভূত হয়, সেরম যদি কোনো ভূত রেগে থাকে। তা শুনে একজন বলল, আরে কি যে বলো, কেউ মরলেও মরতে মরতে ভাবে ডাক্তারবাবু যথাসাধ্য করেছেন, নেহাত আয়ু ফুরিয়ে গিয়েছে, তাই মরতে হলো। ডাক্তারবাবুর ওপর রাগ করবে কেন? তাছাড়া 3-4 দিনের মধ্যে তো এই তল্লাটে কেউ মরেনি। এইসব তর্কাতর্কিতে আসল ব্যাপারটা আর বোঝা গেল না। 3য় দিনে ডাক্তারবাবু বিছানা ছেড়ে বারান্দায় বসে রইলেন কিছুক্ষণ। উঠোনের এক পাশে একটা গোয়াল ঘর, তার পাশে একটা আস্তাবল। সেখানে বদন দলাইমালাই করছে ঘোড়াটাকে। এক সময় ডাক্তারবাবু হাতছানি দিয়ে ডেকে বললেন, এ বদন শোন, এদিকে আয়। বদন কাছে এসে প্রণাম করে উবু হয়ে বসল। ডাক্তারবাবু বললেন, বদন রে, আমি আর বেশি দিন বাঁচব না, আমার মৃত্যুদিন ঘনিয়ে এসেছে। তা শুনে বদন দারুণ চমকে উঠে বলল, এ কী কথা বলেন কর্তা, আপনি কত মানুষকে চিকিৎসা করে বাঁচাচ্ছেন, আপনার নিজের 2 ফোঁটা ওষুধ খেলেই তো সেরে উঠবেন, আপনি মরবেন কেন? ডাক্তারবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরে, ডাক্তাররা নিজের চিকিৎসা করতে পারে না, ডাক্তারদেরও মরতে হয়। আমি বুঝে গিয়েছি, আমার দিন ঘনিয়ে এসেছে। তা শুনেই বদন ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে শুরু করে দিল। ডাক্তারবাবু বললেন, আমার কয়েকটা কথা মন দিয়ে শোন, আমি মরে গেলে তোকে বোধহয় আর এ বাড়িতে কাজে রাখবে না, আমার ছেলেরা তোকে পছন্দ করে না, তা তুই অন্য বাড়িতে কাজ পেয়ে যাবি। কিন্তু আমার ঘোড়াটার কি হবে বলতো? বদন চোখ মুছে বোকার মতো বলল, আপনার ঘোড়া ছোট্টু, তার কি হবে? ডাক্তারবাবু বলল, হ্যাঁ রে,
আমার ছেলেরা ছোট্টুকেও পছন্দ করে না, ওকেও রাখবে না, বিক্রি করে দেবে। তারপর? বদন বলল, বিক্রি করে দেবে? তাহলে তারপর? ডাক্তারবাবু বললেন, বিক্রি করে দিলে কে কিনবে জানি না, কিন্তু কোনো গাড়িওয়ালাকে যদি দেয়, সে গাড়ির সঙ্গে জুড়ে রোজ ওকে চাবুক মারবে, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। ছোট্টু আমায় কত সার্ভিস দিয়েছে। বদন, ছোটুকে আমি তোর হাতে দিয়ে যাব, তুই আগের মতোই ওর দেখাশোনা করবি, প্রতিজ্ঞা কর। তুই ওকে কোনো দিন বিক্রি করে দিবি না। বদন প্রথমে আনন্দে ডগমগ হয়ে বলল, কর্তা, ছোটু আমার কাছে থাকবে? আহ, কি ভালো, কি ভালো! ওকে কোনো দিন বিক্রি করব না, তাহলে আমার পাপ হবে। তিল সত্যি করছি, ওকে কোনো দিন বেচব না। তারপরেই সে মুখ শুকনো করে বলল, কিন্তু কর্তা, আমি গরিব মানুষ, আমি একটা ঘোড়া পালবো কী করে? অন্য বাড়িতে চাকরি করলে কি করে ওর দেখাশুনো করব? ছোলা আর বিচালি কেনার পয়সাই বা পাবো কোথায়? ডাক্তারবাবু বললেন, তাও তো কথা বটে, গচ্চা তো আছেই। ঠিক আছে, আমি একটা কিছু ব্যবস্থা করে যাব, যাতে তুই মাসে মাসে কিছু টাকা পাবি। পরদিনই মারা গেলেন ডাক্তারবাবু, একেবারে জলজ্যান্ত অবস্থায়। রাত্রিরে ঘুমিয়েছিলেন, সকালবেলা আর জাগলেন না। বদনের জন্য ডাক্তারবাবু কী ব্যবস্থা করে গেলেন তা জানা গেল না। বোধহয় তিনি সময় পাননি। শ্রাদ্ধশান্তি চুকে যাওয়ার পর ডাক্তারবাবুর স্ত্রী বদনকে বললেন, কাল থেকে আর তোকে আসতে হবে না, আমরা কম টাকায় অন্য লোক রাখবো। তুই বুড়ো হয়ে গেছিস, তোকে দিয়ে আর চলবে না। বদন গিন্নিমাকে প্রণাম করে ছোট্টুকে নিয়ে বাড়ি চলে গেল। পরদিন সকালেই ডাক্তারবাবুর ছেলে সুধীর বদনের বাড়িতে এসে খুব চেঁচামেচি লাগিয়ে দিল। সে বলল, তুই কোন সাহসে আমাদের ঘোড়াটা নিয়ে চলে এলি? তুই একটা চোর, তোকে পুলিশে দেওয়াই উচিত। নেহাত পুরনো লোক, তাই দিচ্ছি না। বদন যতই বলে, ডাক্তারবাবু ঘোড়াটা তাকেই নিতে বলেছেন, তা সুধীর শুনতেই চায় না। সে জোর করে ছোট্টুকে নিয়ে চলে গেল। বদন আর বাধা দিল না। সন্ধেবেলায় ফিরে এলো ছোট্টু। বদনের বাড়ির কাছে এসে চিহি করে ডাকল। দুদিন পরে সুধীর এসে আবার অনেক গালাগালি করে ফিরিয়ে নিয়ে গেল ছোট্টুকে। এবার সে ছোট্টুকে বিক্রি করে দিল কালিমুদ্দিন মিয়ার কাছে। কালিমুদ্দিনের দুখানা ঘোড়ার গাড়ি আছে, তাদের মধ্যে একটা ঘোড়ার মার খেতে খেতে খুব কাহিল অবস্থা। সেখান থেকেও পালিয়ে এলো ছোট্টু। সে যেন ঠিক জানে ডাক্তারবাবুর মনের কথা। কালিমুদ্দিন মিয়া যখন জানতে পারল ঘোড়াটা ফিরে গিয়েছে বদনের কাছে, তখন কিন্তু সে রাগারাগি করল সুধীরের ওপরই। বদনের দোষ কি? সে তো ঘোড়া চুরি করে আনেনি, ঘোড়া নিজে থেকে তার বাড়ি চলে এলো কী করে? চারদিকে রটে গেল ডাক্তারবাবুর ঘোড়া বদন ছাড়া আর কারুর বাড়িতেই থাকবে না। তাহলে এ ঘোড়া কে কিনবে? তারপর থেকে ছোট্টু রয়ে গেল বদনের কাছে। কিন্তু সে গরিব মানুষ, ঘোড়া দিয়ে কি করবে? অন্য একটা বাড়িতে সে কাজ পেয়েছে, সেখানে সারাদিন খাটতে হয়। ঘোড়ায় চড়ার সময়ই বা কখন, আর ঘোড়ায় চড়ে সে যাবেই বা কোথায়? একদিন ভোরবেলায় ঘোড়াটা নিয়ে বেরোলে মাঠের লোকেরা তাকে দেখে হাসে, ঠাট্টা করে। কেউ কেউ বলে, কী রে বদন, ঘোড়ায় চেপে যুদ্ধ করতে যাচ্ছিস নাকি? ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। কেউ বলে, এই রে, গরিবের ঘোড়া রোগ হয়েছে। দিনের বেলা সে আর ঘোড়া নিয়ে বেরোয় না, কোনো কাজেই লাগে না। তাও তো ঘোড়াকে খাওয়াতে হয়, ঘাস কাটার সময় পায় না সে। ছোলা টলা কিনতেও তো পয়সা লাগে। কিন্তু সে ডাক্তারবাবুর সামনে প্রতিজ্ঞা করেছে ঘোড়াটার কখনো অযত্ন করবে না। মহা মুশকিল। বদনের ছেলে নেই, আছে দুটো মেয়ে আর বউ।
তারা তো জানেই না ঘোড়ার যত্ন কিভাবে নিতে হয়। বদনই রাত্রে ফিরে এসে ছোটুকে দলাই মালাই করে, নিজেরা আধপেটা খেয়েও ছোটুকে খেতে দেয়। ঘাস বিচালির বদলে ছোট্টুকে ভাত কিংবা রুটি দিলেও দিব্যি খেয়ে নেয়, তাকে বেঁধে রাখা হয় না। সারাদিন সে বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করে, দূরে কোথাও যায় না। মাঝে মাঝে বদন ছোটুর সঙ্গে কথাও বলে। ছোট্টুও যেন বুঝতে পারে সব কিছু। বদন তার ঘাড়ে চাপ্পড় মেরে বলে, ওরে ছোটু রে, আমি তোর ঠিক মতো যত্ন করতে পারি না, আমরা যে বড় গরিব। ছোটু মুখ দিয়ে ফরফর করে শব্দ করে, যেন এইটুকু আদর পেয়েই সে খুব খুশি। একদিন বদন ভাবল, বেশি রাত্রিরে ছোট্টুকে নিয়ে কোথাও ঘুরে এলেই তো হয়। রাত্রে তো কেউ দেখতে পাবে না, কেউ ঠাট্টাও করবে না। তাছাড়া ঘোড়ার মতো একটা প্রাণীকে তো মাঝে মাঝে ছোটানোও দরকার। দৌড়াদৌড়ি না করলে ঘোড়ার পায়ে বাত হয়। ছোটুর পিঠে জিন পরিয়ে বদন চেপে বসল। সঙ্গে সঙ্গে ছোটা শুরু করলো ছোট্টু মনের আনন্দে, প্রথমে আস্তে, তারপর বেশ জোরে। শুনলেন ভরত ডাক্তারের ঘোড়া গল্পের প্রথমাংশ। গল্পের শেষাংশ আসছে খুব শিগগিরই গল্পের আসরে অনন্যা চ্যানেলে।